ওয়েলকাম এভরিওয়ান, পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 5th সেমিস্টারে পড়ছো তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 5th সেমিস্টারের ডিএসসি 1 এই পেপারের ওপর দুটো পার্ট রয়েছে। তার মধ্যে মডার্ন ট্রান্সফরমেশন অফ চায়না এই পার্টটি নিয়েই আজকে আলোচনা করব। এই পার্টের ওপর যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে, যেগুলো ফাইনাল পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি 3 ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব, 10, 5 এবং 2। কাজে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের কাজে আসবে। তো চলো বেশি কথা না বলে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন হতে পারে। প্রথমে আমরা 10 নম্বরের প্রশ্ন দেখব। 10 নম্বরের চীনের ওপর কি কি প্রশ্ন ইম্পর্টেন্স রয়েছে। 10 নম্বরের প্রথম প্রশ্ন হলো, চীনে কিভাবে গণপ্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় তা আলোচনা করো, অথবা সানিয়াত সেনের ভূমিকা লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সানিয়াত সেন এবারে ফাইনাল পরীক্ষায় অবশ্যই আসবে, তোমরা দায়িত্ব সহকারে এই প্রশ্নের উত্তরটি পড়ে যেও। 2 নম্বর প্রশ্ন হলো, চীনে আমেরিকা অনুসৃত মুক্তদার নীতির বিভিন্ন দিকগুলি পর্যালোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওপেন ডোর পলিসি বা মুক্তদার নীতি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, তুংচি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃতই পুনঃপ্রতিষ্ঠা ছিল? এই প্রশ্নটিও ইম্পর্টেন্স। এর ব্যর্থতার কারণও আছে, যেটা 5 নম্বরের আমি সাজেশানে দিয়ে রেখেছি। 4 নম্বর প্রশ্ন হলো, বক্সার সম্প্রদায়ের উত্থান এবং বক্সার আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো, এর ফলাফল কি হয়েছিল? এই প্রশ্নটিও ইম্পর্টেন্স প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হলো, 1898 খ্রিস্টাব্দের শতদিবস সংস্কারের পেছনে আদর্শগত পটভূমি সম্পর্কে আলোচনা করো। এই আন্দোলনে কাং ইউ ওয়ের ভূমিকা মূল্যায়ন করো। এটাও কিন্তু ইম্পর্টেন্স প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হলো, ইতিহাসে চিয়াং কাইশেকের অবদান মূল্যায়ন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্স প্রশ্ন। সানিয়াত সেন আর চিয়াং কাইশেক ভেরি ভেরি ইম্পর্টেন্স প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হলো, তাইপিং বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। তার সাথে পাঠ প্রশ্ন দিয়েছি, তাইপিং বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো, বা এই বিদ্রোহ ব্যর্থ হয় কেন। এই প্রশ্নটিও ইম্পর্টেন্স। যে কোনো একটি পার্ট হয়তো 5 নম্বরের দিতে পারে, আবার এরকম একটি পার্ট জয়েন্ট করে একটা গোটা প্রশ্ন তোমাদের 10 নম্বরের আসতে পারে। 8 নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে চীন ও জাপানের আধুনিকরণের ধাঁচের মধ্যে পার্থক্যের কারণগুলি ব্যাখ্যা করো। এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি 10 নম্বরের সাজেশান হিসেবে 8টি প্রশ্ন দিয়েছি। এই 8টি প্রশ্ন তোমরা অবশ্যই দায়িত্ব সহকারে পড়ে যেও। আশা করি এর মধ্যেই তোমরা দুটো কমন পেয়ে যাবে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নই। এবারে আমরা দেখে নিব 5 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে। 5 নম্বরের প্রথম প্রশ্ন হলো, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, প্রাক আধুনিক চীনে জেন্ট্রি সম্প্রদায় কিভাবে কৃষি অর্থনীতি নিয়ন্ত্রণ করতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জেন্ট্রি সম্প্রদায়। 3 নম্বর প্রশ্ন হলো, চীনে ইউয়ান শিকাইয়ের ভূমিকা বর্ণনা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্স। 4 নম্বর প্রশ্ন হলো, চীনের গুপ্ত সমিতিগুলি সম্পর্কে একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন হলো, চীনের নজরানা প্রথার উদ্ভব ও পতনের কারণগুলি পর্যালোচনা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হলো, চীনের আত্মশক্তি আন্দোলন সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হলো, চীনের মে 4th আন্দোলনের পটভূমি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হলো, তুংচি পুনঃপ্রতিষ্ঠা কেন ব্যর্থ হয়েছিল। 9 নম্বর প্রশ্ন হলো, চীন কিভাবে সন্ধি ব্যবস্থার মধ্যে প্রবেশ করেছিল। পাঠ প্রশ্ন হিসেবে থাকে, চীনের ওপর এর সার্বিক কী প্রভাব পড়েছিল। 10 নম্বর প্রশ্ন হলো, কুওমিন্তাং
ও কমিউনিস্ট পার্টির মধ্যে পার্থক্য নিরূপণ করো। 11 নম্বর প্রশ্ন হলো তাইপিং ও বক্সার বিদ্রোহের কর্মসূচির তুলনামূলক আলোচনা করো। তাইপিং বিদ্রোহ আর বক্সার বিদ্রোহের তুলনামূলক ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটিও। 12 নম্বর প্রশ্ন হলো মাঞ্চু রাজবংশের পতনের কারণগুলি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন হলো নানকিং ও তিয়েনসেনের সন্ধির শর্ত ও গুরুত্বগুলি সংক্ষেপে লেখো। 14 নম্বর প্রশ্ন হলো তাওবাদ ও কনফুসীয় মতবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 15 নম্বর প্রশ্ন হলো চীন, ভারত ও ইংল্যান্ডের ত্রিপাক্ষিক বাণিজ্যের ভিত্তি কী ছিল। 16 নম্বর প্রশ্ন হলো 1901 থেকে 1911 খ্রিস্টাব্দ কাল পর্বে চীন দেশের সংস্কার আন্দোলনের বিবরণ দাও। আমি 5 নম্বরের 16টি দাগ সাজেশান হিসেবে রেখেছি। আশা করি এই প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। প্রত্যেকটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে অবশ্যই পড়ে যেও। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব কি প্রশ্ন হতে পারে। 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো চীনের ইতিহাসে কাওতাও বলতে কি বোঝো। কাওতাও প্রথা যেটি, কাওতাও বলতে কি বোঝো। 2 নম্বর প্রশ্ন হলো নানকিন চুক্তির দুটি শর্ত ও গুরুত্ব লেখো। এটা দুটি শর্ত আসতে পারে, আবার দুটি গুরুত্বও আসতে পারে। ঠিক আছে, নানকিন সন্ধি কবে হয়েছিল সেটা লিখে দুটি শর্ত যেমন থাকবে তেমন উত্তর দিবে। 3 নম্বর প্রশ্ন হলো তিয়েনসেনের সন্ধির দুটি শর্ত ও গুরুত্ব লেখো। এই দুটো সন্ধি 5 নম্বরেরও দিয়েছি, বড়টা পড়লে তোমরা 2 নম্বরের ওখান থেকে লিখতে পারবে। 4 নম্বর প্রশ্ন হলো কমিশনার লিনের উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। 5 নম্বর প্রশ্ন হলো মাও সেতুং সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। 6 নম্বর প্রশ্ন হলো তাওবাদ কি, তাওবাদ ও কনফুসীয়বাদের মধ্যে দুটি পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন হলো শানিয়াত সেনের 3টি নীতি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হলো নজরানা প্রথা বলতে কি বোঝো। পাঠ প্রশ্ন, এর দুটি বৈশিষ্ট্য ও পতনের কারণ লেখো। এই প্রশ্নটিও আমি 5 নম্বরে দিয়েছি, সেটা পড়লে তোমাদের 2 নম্বরের হয়ে যাবে ওখান থেকে। 9 নম্বর প্রশ্ন হলো 1911 সালে চীনের উপর আরোপিত 21 দফা দাবি বিষয়ের সংক্ষেপে আলোচনা করো। এটি জাপানের ইতিহাসেও ইম্পর্টেন্স প্রশ্ন, আবার চীনের ইতিহাসেও ইম্পর্টেন্স প্রশ্ন। এটি 5 নম্বরের মতো করে পড়ে যাবে। 2 এলেও লিখতে পারবে, আবার 5 এলেও লিখতে পারবে। চীনের ইতিহাসে এই প্রশ্নটি কখনো দেয়নি, যেহেতু চীনের সঙ্গে যুক্ত তাই আমি এটা সাজেশনে এই পেপারেও দিয়ে রেখেছি। 10 নম্বর প্রশ্ন হলো চীনে জাং ট্রেড বলতে কি বোঝো। 11 নম্বর প্রশ্ন চীনের ইতিহাসে লং মার্চের তাৎপর্য কি। 12 নম্বর প্রশ্ন হলো হুং সিউ চুয়ান সম্পর্কে একটি টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন হলো মুক্তদার নীতি বলতে কি বোঝো। 14 নম্বর প্রশ্ন হলো আইহো চুয়ান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 15 নম্বর প্রশ্ন হলো আত্মশক্তি আন্দোলন বলতে কি বোঝো। 16 নম্বর প্রশ্ন হলো তুংচি পুনঃস্থাপন বলতে কি বোঝো। 17 নম্বর প্রশ্ন হলো অতি রাষ্ট্রিক অধিকার এবং অতি অনুগৃহীত রাষ্ট্রের সম্মান বলতে কি বোঝো। 18 নম্বর প্রশ্ন হলো সুংলি ইয়েমেন কি। 19 নম্বর প্রশ্ন হলো কাং ইউ ওই কে ছিলেন। 20 নম্বর প্রশ্ন হলো পান্থেই বিদ্রোহ কি ছিল। 21 নম্বর প্রশ্ন হলো ম্যান্ডারিন কারা। 22 নম্বর প্রশ্ন হলো চীনে সমর নায়কদের শাসন বলতে কি বোঝো। 23 নম্বর প্রশ্ন হলো শ্বেতপদ্ম সমিতির সম্পর্কে টিকা লেখো। 24 নম্বর প্রশ্ন হলো চেনতু শিউ কে ছিলেন। 25 নম্বর প্রশ্ন হলো প্রথম ও দ্বিতীয় আফিমের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল। যেহেতু আফিমের যুদ্ধটা 2022-এ এসছে তাই আমি এটা 2-এ দিয়ে রেখেছি, দুটো আফিমের যুদ্ধই। 26 নম্বর প্রশ্ন হলো পিকিংয়ের সন্ধির দুটি শর্ত ও গুরুত্ব লেখো। কবে হয়েছিল সেটা লিখবে সাথে। 27 নম্বর প্রশ্ন হলো চীনা তরমুজের খণ্ডীকরণ বলতে কি বোঝায়। 28 নম্বর প্রশ্ন হলো কো হোম কি। 29 নম্বর প্রশ্ন হলো বক্সার প্রোটোকল কি।
30 নম্বর প্রশ্ন হলো 1911 খ্রিস্টাব্দের চীনা বিপ্লবকে বুর্জুয়া গণতান্ত্রিক বিপ্লব বলা হয় কেন? এটা 5 নম্বরেরও ইম্পর্টেন্স প্রশ্ন। আমি 5-এ দিইনি, 2-এও আসতে পারে, আবার 5-এও আসতে পারে। তোমরা একটু 5 নম্বরের মতো করে পড়ে যেও। তো 2 নম্বরের আমি এই 30টি দাগ দিয়েছি। আশা করি এর মধ্যেই তোমরা সবকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। কাজে এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সবকটা প্রশ্ন তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন সময় নেই। আশা করি এই মাসের শেষে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো মন দিয়ে তোমরা পড়াশোনা করছো এটা ধরেই নিব। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। সবাইকে PS সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।